বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার কোটি টাকার প্রোডাক্টস ইম্পোর্ট হয় চায়না থেকে। চকবাজার থেকে শুরু করে ই কমার্স সবকিছুর সোর্সিং একটা জায়গায়, আর সেটা হচ্ছে চায়না। কিন্তু আপনি কি জানেন বাংলাদেশে বসে যে প্রোডাক্টস গুলো আমরা হাতে পাই, চায়না থেকে বাংলাদেশে আপনার হাতে পৌঁছানো পর্যন্ত ব্যাক এন্ডে আসলে কি কি কাজ হয়, কি কি প্রসেস গুলো, এটা কি আমরা জানি? আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি চায়নাতে একটা ওয়্যার হাউসে, এটা স্কাই বাইয়ের ওয়্যার হাউসে। এখানে আমরা একদম ইন ডিটেলস দেখাবো, চলেন আমরা একটু এক্সপ্লোর করি। ওয়্যার হাউসটা দেখতে পারতেছেন, এই ওয়্যার হাউসটা 12,000 স্কোয়ার ফিটের একটা ওয়্যার হাউস। এখানে ফুল টাইম 12 জন চাইনিজ এমপ্লয়িজরা কাজ করে থাকেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা প্রোডাক্টের ফুল জার্নি, যে শুরু হচ্ছে কই থেকে আর হাতে যাওয়া পর্যন্ত কি কি ঘটনাগুলো ঘটে, সব আজকে আমরা দেখবো। চলেন। স্টেপ 1 হচ্ছে একটা অর্ডার, চায়না থেকে যখন আমি কোনো কিছু একটা অর্ডার করতেছি, তারপরে নেক্সট স্টেপটা কি হয় আমি শো ইউ। ধরেন আপনি স্কাই বাই থেকে আপনি প্রোডাক্টস কিনলেন, রাইট? প্রোডাক্টস আপনি কিনলেন, ব্যাপারটা কিন্তু এরকম না যে কি সাপ্লাই ডিরেক্টলি আপনার বাসায় পাঠিয়ে দিতেছে, বাংলাদেশে পাঠিয়ে দিলে, ব্যাপারটা কিন্তু এরকম না। তারা একটা ওয়্যার হাউসে প্রথমে পাঠায়। যেমন আমরা এখন আছে স্কাই বাইয়ের চাইনিজ এই ওয়্যার হাউসটাতে, এখানে প্রথমে আমরা প্রোডাক্ট রিসিভ করব। সো চলেন এবার আমরা দেখে আসি প্রোডাক্ট রিসিভের এই অংশটা, যে প্রোডাক্টটা কিভাবে রিসিভ করা হচ্ছে। এখানে সকল সাপ্লায়াররা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্টস গুলো পাঠিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট রিসিভ করতেছে। চলেন এবার আপনাদেরকে একটু দেখাই যে কি কি হচ্ছে এখানে। এখানে আমরা রাসেল ভাইকে দেখতেছি। রাসেল ভাই, এখানে দেখতে পাচ্ছি একটা মেশিন আছে, এখানে প্রোডাক্ট রিসিভ করতেছে, বোঝাই যাচ্ছে। একটু ডিটেলস আমাদেরকে বলবেন যে এখানে আসলে কি হচ্ছে। এই মেশিনটার মাধ্যমে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে প্রথমে স্ক্যান করি। রিসিভ হওয়ার সাথে সাথেই কাস্টমার এন্ডে একটা মেসেজ চলে যায়, রিসিভ চায়না ওয়্যার হাউস। কাস্টমার এটা দেখতে পারতেছে, আর এখানে প্রত্যেকটা প্রোডাক্ট ট্র্যাকিং হচ্ছে। অনেক ক্ষেত্রে সাপ্লায়ার বলে যে প্রোডাক্ট তো আমরা পাঠিয়ে দিয়েছি, কিন্তু আসলে প্রোডাক্ট পাঠায় না। এই মেশিনটা হচ্ছে প্রমাণ যে প্রোডাক্ট আসছে কিনা। এর পরের স্টেপটা কি? এর পরের স্টেপ হচ্ছে প্রত্যেকটা অর্ডারকে কিউসি করা হয়, যেন সে প্রোডাক্টটা ঠিকঠাক আছে কিনা, মিসম্যাচ যেন না হয়। কাস্টমার যে জিনিসটা অর্ডার করছে, যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটাই যেন তারা নিজে হাতে পায়, এটা মেক শিওর করা। সো চলেন এইটা আমরা একটু চেক আউট করে আসি। এইখানে প্রোডাক্টগুলোর কিউসি করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একজন কিউসি করতেছেন, চেক করতেছে। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তারা কেটে কেটে চেক করতেছে। এই যে এখানে একটা প্রোডাক্ট দেখেন, এই যে একটা প্রোডাক্ট নিচ্ছে, এখন ছবি তুলবে। জাস্ট সি, এই যে ছবিটা তুলে এটা কিন্তু কাস্টমারের ড্যাশবোর্ডে চলে যাচ্ছে। বাই দ্য ওয়ে, কাস্টমার দেখতে পারতেছে। কাস্টমারের যদি কোনো কমপ্লেইন থাকে যে না এই প্রোডাক্ট না ভাই, এরকম তো আমি প্রোডাক্ট কিনিনি, সাপ্লায়ার এন্ডে কোনো সমস্যা, কোয়ান্টিটিতে সমস্যা, তখন সে কি করতে পারবে? তখন স্কাই বাইকে কন্ট্যাক্ট করতে পারবে যে ভাই এখানে তো সমস্যা আছে, এটা তো আমি এইভাবে অর্ডার দিইনি। দেন তার একটা সলিউশন পেতে পারবে। আফটার সেল সার্ভিস তো আছে, কিন্তু তার আগে এইটা করার কারণে সবাই কিন্তু কম সাফার করতেছে, প্রবলেম কম পড়তেছে। So it's a win-win situation for all. এটা করতে অবশ্যই কষ্ট আরো বেশি, কারণ আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু কম প্রোডাক্টস না, প্রচুর পরিমাণের প্রোডাক্টস। সো কিউসি করা কিন্তু বেশ ঝামেলার একটা কাজ, বাট এটা করতেছে যাতে করে মানে সবাই জানি একটু টেনশন ফ্রি থাকতে পারে। কিউসি তো হয়ে গেল, কিউসির পরের কাজটা কি? প্রত্যেকটা প্রোডাক্ট কাস্টমাররা চুজ করতে পারে যে তারা এয়ার এর প্রোডাক্টস গুলো পাঠাবে নাকি সি তে পাঠাবে। আজকের ভিডিওটা ইন্টারেস্টিং আপনাদের জন্য কেন জানেন? কারণ এত ডিটেল ভাবে একদম ভিতরে ঢুকে মনে হয় না আর কোনো ভিডিও আছে। সো এয়ারে আমরা দেখবো যে কি এয়ার এর একদম ডিটেলস, যে কিভাবে প্রোডাক্টস গুলো হয়, পুরো ডিটেলস আমরা বলবো। এবং সিতেও কি কি ঘটনা ঘটে, মানে লিটারালি লাইক কন্টেইনার আমরা আজকে পুরো লোড করব এবং আপনাদেরকে দেখবো, আমি নিজেও ওখানে হেল্প করব। সো এর পরের স্টেপটা কি? প্রোডাক্টস গুলো আইদার এয়ারে যাবে আর না হয় সিতে যাবে। তো চলেন আমরা নেক্সট স্টেপে চলে যাই। পার্ট 2, এয়ার নাকি সি। কিউসি পাস করার পরে নেক্সট কোয়েশ্চেনটা চলে আসে, প্রোডাক্টটা বাংলাদেশে যে যাবে এটা কি এয়ার এর মাধ্যমে যাবে নাকি সি এর মাধ্যমে যাবে? এটা বেসিক্যালি ডিপেন্ড করে তিনটা জিনিসের উপরে। 1, প্রোডাক্ট টাইপ, 2, আর্জেন্সি, এবং 3, কস্ট সেন্সিটিভিটি। এয়ার শিপমেন্ট হলে সেই ক্ষেত্রে কি হয়, চলেন জেনে আসি। এখন আপনারা দেখতে পাচ্ছেন 6 টনের একটা শিপমেন্ট হচ্ছে, এটা এয়ার শিপমেন্ট। এয়ারের মাধ্যমে এটা পাঠানো হবে। স্কাই বাই এয়ার শিপমেন্ট একদম ডিরেক্টলি গুয়াংজু এয়ারপোর্ট বা পাইওন এয়ারপোর্টের মাধ্যমে ডিরেক্টলি হযরত শাহজালাল এয়ারপোর্টে চলে যায় এবং যেতে লাগে মাত্র 1 দিন। আচ্ছা ভাই একটু আসবে। এখন অন্যান্য এয়ারপোর্টও তো আছে, অন্যান্য এয়ারপোর্টে গেলে সুবিধা অসুবিধাটা কি? আমরা আমাদের কাস্টমারদেরকে দ্রুত সার্ভিস দেওয়ার জন্য গঞ্জু থেকে ডিরেক্ট শিপমেন্ট করে থাকি। নরমালি আজকে এই প্রোডাক্টটা গঞ্জুতে চলে যাবে, গঞ্জু এয়ারপোর্টে এটা কাস্টম ক্লিয়ারেন্স রাতের মধ্যে হয়ে যাবে, রাতের মধ্যে হয়ে যাবে। কালকে এটা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। আমরা অন্য বন্দরগুলো কেন ইউজ করি না? অন্য শিপিং কোম্পানিগুলো মূলত চায়নার কুনমিং,
চেন্দু, চাংশা এই বন্দরগুলো ইউজ করে। এই বন্দরগুলো মূলত এখান থেকে অনেক দূর, যেখানে বাই রোডে প্রোডাক্টটা যেতেই 3 দিন 4 দিন লেগে যায়, অথচ আমরা জাস্ট গঞ্জ থেকে আমরা শিপমেন্টটা করে ফেলতে পারি আমাদের কাস্টমারদেরকে দ্রুত সার্ভিস দেওয়ার জন্য। আচ্ছা, সি শিপমেন্ট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? চলেন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। আগে চায়না থেকে বাংলাদেশে সি শিপমেন্ট লাগতো 30 থেকে 35 দিন, কিন্তু স্কাই বাই যে কাজটা করে তারা নানসা পোর্টটা ইউজ করে এবং ডিরেক্ট ভেসেল ইউজ করে একদম চট্টগ্রামের পোর্টে পৌঁছায় দেয়। এইটার কারণে মাত্র 9 দিনে প্রোডাক্ট চট্টগ্রামে পৌঁছায় যাচ্ছে। এইটা একটা গেম চেঞ্জার। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি 40 ফিট কন্টেনারের সামনে আছি। আমার পিছনে এই যে এই সকল প্রোডাক্টস গুলো সব বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছে। এই কন্টেনারে সব প্রোডাক্টস লোড করা হচ্ছে এখন, সকাল থেকে লোড করতেছে প্রচুর এখানে প্রোডাক্টস। এই প্রোডাক্টগুলো চলে যাবে, মানে এই কন্টেনারটা বেসিক্যালি যাবে নানসা পোর্টে, সেখান থেকে ডিরেক্ট ভেসেলের মাধ্যমে 9 দিনের মধ্যে চলে যাবে চট্টগ্রাম পোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই কন্টেনারটা পুরো একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আইটেমস এবং এই যে প্রোডাক্ট দিয়ে। এই কন্টেনারটা এখন ফুললি রেডি, ফুললি লোডেড এন্ড ফুললি রেডি টু শিপ। সো এটাকে ছেড়ে দেওয়া যাক, লেটস গো। পার্ট 3, কমার্শিয়াল নেম আর এইচএস কোড, যেটা হচ্ছে সবচাইতে সেন্সিটিভ জায়গা। এই জন্য স্কাই বাই প্রত্যেকটা প্রোডাক্টের কমার্শিয়াল নেম, এইচএস কোড, ট্যাক্স ক্যাটাগরি সব ডাবল চেক করে। 40 ফিট কন্টেইনারে প্রায় 40টা আলাদা ক্যাটাগরির প্রোডাক্ট থাকে, প্রতিটার আলাদা এইচএস কোড। ভাই, এই কাজটা এক্সপিরিয়েন্স ছাড়া করা প্রায় অসম্ভব। যারা যারা ইম্পোর্ট নিয়ে কাজ করতেছেন বা ইম্পোর্ট নিয়ে কিছু হলেও আইডিয়া আছে, আপনারা অনেকেই এইচএস কোড নামে এই নামটা শুনছেন। এইচএস কোডের মানে হচ্ছে হারমোনাইজ সিস্টেম কোড। প্রত্যেকটা প্রোডাক্টের কমার্শিয়াল নেম অনুযায়ী ট্যাক্স নির্ধারণ করা হয় এই কোড দিয়ে। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এইচএস কোড এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, ভুল হলে কতটা ভুল হইতে পারে, রাসেল ভাই আমাদেরকে একটু এক্সপ্লেন করবেন। প্রত্যেকটা প্রোডাক্ট চায়না থেকে এক্সপোর্ট করার জন্য সবচেয়ে মেজর ইস্যু হচ্ছে পিআই তৈরি করা। এখানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ডিফারেন্ট এইচএস কোড নির্ধারণ করা লাগে। আমাদের যেহেতু মিক্স প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি, 50, 60, 65টা পর্যন্ত আমাদের এইচএস কোড হয়ে যায়। এখানে মেজর ইস্যু হচ্ছে যদি কোনো কারণে কোনো এইচএস কোড ভুল হয়, আমরা যদি ভুল ডিক্লেয়ার দিয়ে প্রোডাক্টগুলো বাংলাদেশে পাঠাই বা বাংলাদেশে আমরা যখন ইম্পোর্ট করি, তো সেই ক্ষেত্রে কাস্টমস আমাদেরকে 200% পর্যন্ত জরিমানা করতে পারে। চায়না থেকে যে প্রোডাক্টগুলো এক্সপোর্ট করা হয় সেগুলা কান্ট্রি অফ অরিজিন অবশ্যই চায়না হতে হবে। অনেকেই চায়না থেকে জাপানি টেকনোলজি অথবা মেড ইন জাপান, মেড ইন ইতালি এই ধরনের প্রোডাক্ট নিয়ে যেতে চায়। কান্ট্রি অফ অরিজিনে আমরা ডিক্লারেশন দিলাম যে প্রোডাক্টটি মেড ইন চায়না। কাস্টম যখন এক্সামিনের সময় প্রোডাক্টের গায়ে মেড ইন জাপান অথবা ইতালি এই ধরনের জিনিস দেখতে পাবে, তখনও কিন্তু এটা একটা মামলা খাওয়ার সম্ভাবনা থাকে। পার্ট 4, এলসি, পিআই, ব্যাংক, টাকার নিরাপত্তা। পিআই এর অর্থ হচ্ছে প্রো ফর্মা ইনভয়েস। এই পিআই অনুযায়ী বাংলাদেশে এলসি ওপেন হয়। ইম্পর্টেন্ট জিনিসটা কি জানেন? এলসি ওপেন করার পরে স্কাই বাই পুরো টাকাটাই ব্যাংকে জমা রাখে। এমন না যে এই টাকাটা সাথে সাথে সাপ্লায়ারের কাছে চলে যাচ্ছে, এটা কিন্তু হয় না। ব্যাংক টাকা তখনই ছাড়ে যখন সকল ডকুমেন্টসগুলো কমপ্লিট হয়ে যায়। ঠিকঠাকভাবে কমপ্লিট হলে তখনই ব্যাংক টাকাগুলো ছাড়ে। তাহলে কোন কোন ডকুমেন্টসগুলো ঠিক থাকতে হবে? কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, কান্ট্রি অফ অরিজিন, বিল অফ ল্যান্ডিং, এই সবগুলো ঠিক থাকতে হবে। এই সব কিছুর একটাই পারপাস, কাস্টমারের টাকা যেন সিকিউর থাকে। এখনের স্টেপটা হইতেছে যে ডকুমেন্টেশন। খালি এত ডকুমেন্টেশন। সো রাসেল ভাই আমাদেরকে এক্সপ্লেইন করবে যে কি কি ডকুমেন্টেশন লাগবে, ডকুমেন্টেশনের পুরো ডিটেইলস। মানে সিরিয়াসলি এখন আমরা একটা লেসন নিব ভাই, যে এলসি টেলসি খোলা, তারপর পিআই কি কি লাগে। তো ভাই একটু আমাদেরকে এক্সপ্লেন করেন কি কি ডকুমেন্টস লাগবে, একদম ফুললি বলে দেন তো ভাই। আমাদের যে প্রত্যেকটা প্রোডাক্ট চায়না ওয়্যারহাউসে রিসিভ হচ্ছে, আমরা শর্ট আউট করার পর কমার্শিয়াল নেম এবং এইচএস কোড অনুসারে শর্ট আউট করার পর আমাদের প্রথম যে ডকুমেন্টটি দরকার হয় সেটি হচ্ছে পিআই, প্রোফর্মা ইনভয়েস। প্রোফর্মা ইনভয়েস, ওকে। তো প্রোফর্মা ইনভয়েসে আমাদের কোন প্রোডাক্টটা কত টাকা দিয়ে কিনা হয়েছে, ওইটার কমার্শিয়াল নামটা কি হবে, এটা সম্পূর্ণ একটা বিবরণ থাকে। এই প্রোডাক্টটা চায়না থেকে এক্সপোর্ট হচ্ছে এত টাকার বেলুন প্রোডাক্ট। এই প্রোফর্মা ইনভয়েসটা যখন বাংলাদেশের ব্যাংকে আমরা সাবমিট করি, তখন ব্যাংক আমাদেরকে একটি লেটার অফ ক্রেডিট ওপেন এলসি ওপেন করে দেয়। এলসি ওপেন করার পর চাইনিজ ব্যাংক, এক্সপোর্টারের ব্যাংক, ওই এলসিটা রিসিভ করে। এলসি রিসিভ করার পর চাইনিজ টিম কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, ডিটেল প্যাকিং লিস্ট এগুলা এখানে তৈরি করি। কমার্শিয়াল ইনভয়েস হচ্ছে এখানে প্রোডাক্টের টোটাল ভ্যালুটা থাকে। প্যাকিং লিস্ট দুইটা থাকে, একটা হচ্ছে শর্ট প্যাকিং লিস্ট, যেটা হচ্ছে সামারি, টোটাল প্রোডাক্টের একটা সামারি থাকে শর্ট প্যাকিং লিস্টে। আর ডিটেল প্যাকিং লিস্টে প্রত্যেকটা কার্টুনে কি আছে ওইটার একটা টোটাল বিবরণ থাকে।
আচ্ছা, এই ডকুমেন্টগুলো তৈরি করার পর আমরা প্রোডাক্ট চায়না কাস্টমসে পাঠিয়ে দিই, Okay. বাই এয়ার এবং বাই সি। চায়না কাস্টমস তখন দেখে আমাদের এলসি ঠিক আছে কিনা, প্যাকিং লিস্ট ঠিক আছে কিনা, সব কিছু মিলিয়ে দেখার পর তারা প্রোডাক্টটা বাই এয়ার হলে বাই এয়ারে শাহজালাল এয়ারপোর্টে পাঠিয়ে দেয়, এবং বাই সিতে যদি হয় তখন আমাদের কন্টেনারটা চলে যায় চট্টগ্রাম সি পোর্টে। পার্ট 5, চায়না কাস্টমস টু শিপিং টু বাংলাদেশ। চায়না কাস্টমস পাস করার পরে কন্টেইনারটা উঠে শিপে। শিপ কোম্পানি তখন বিল অফ ল্যান্ডিং বা বিএল দেয় এক্সপোর্টারকে। এই বিএলটা প্রমাণ করে যে আমরা কন্টেইনারটা বুঝে পেয়েছি। তারপর এক্সপোর্টার ব্যাংক সব ডকুমেন্টস ফ্যাক্ট চেক করে ডিএইচএল বা ফেডেক্সেলকে দিয়ে স্কাইবাইয়ের ব্যাংকে পাঠায় দেয়। স্কাইবাইয়ের ব্যাংক আবার ভেরিফাই করে, তারপর ডকুমেন্টস হ্যান্ড ওভার করে সিএনএফ এজেন্টকে। এই প্রোডাক্টসগুলো সি এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরে যখন পৌঁছায় যাচ্ছে, তখন সিএনএফ এজেন্ট এই কন্টেনারগুলোকে রিলিজ করতে বা আনলোড করতে সাহায্য করে, এবং সিএনএফ এজেন্টের সহযোগিতায় কাস্টমস প্রত্যেকটা প্রোডাক্টকে আবার এক্সামিন করে এবং প্রত্যেকটা প্রোডাক্ট চেক করা হয় যে প্রোডাক্টসগুলো ঠিকঠাক আছে কিনা, কোয়ান্টিটি ঠিক আছে কিনা, কোয়ান্টিটি কম নাকি কোয়ান্টিটি বেশি, এই সবগুলো ভেরিফাই করা হয়। এবং এই পুরো প্রসেসের জন্য ওই ডকুমেন্টসটা প্রয়োজন হয়, সেটা হচ্ছে ডিটেল প্যাকিং লিস্ট এবং কমার্শিয়াল ইনভয়েস। এই জায়গায় স্কাইবাইয়ের প্রবলেম হয় না, কারণ চায়নাতে অলরেডি কিন্তু তারা কিউসি করে রাখতেছে আগে থেকে। এরপরে ট্যাক্স নির্ধারণ করা হয়, সেটা ক্যালকুলেট করা হয়, যেটা স্কাইবাই ট্যাক্সটা পে করে দেয়, এবং তারপরে কন্টেনার রিলিজ। পোর্ট থেকে কন্টেনারগুলো ঢাকার ওয়্যার হাউসে চলে আসে। একটা জিনিস খেয়াল করেন যে একটা কন্টেনারের কিন্তু অনেক রকম ডিফারেন্ট কাস্টমার ডিফারেন্ট প্রোডাক্টস থাকে, তার মানে কি অনেক রকম প্রোডাক্টসের মিক্স। সো এখানে শুরু হয় সর্টিং। কাস্টমার অনুযায়ী প্রোডাক্ট আলাদা করা হয় এবং তারপরে প্রত্যেককে ডেলিভারি দেওয়া হয়। প্রোডাক্টসের যদি কোনো কারণে কোনো কোয়ালিটি ইস্যু থাকে, সেই ক্ষেত্রে কাস্টমার আফটার সেল সার্ভিসে কন্ট্যাক্ট করে সেখানে সার্ভিস নিতে পারে। তো ভাই, চায়না থেকে বাংলাদেশে যে আমি ইম্পোর্ট করি, প্রোডাক্টস ইম্পোর্ট করি, এটা মানে শুধু এইটা না যে শুধু শিপিং করা। ইম্পোর্ট মানেও কিন্তু একটা প্রপার প্রসেস, প্রপার সিস্টেমস। ইম্পোর্ট মানে একটা প্রপার এক্সপিরিয়েন্স, এবং এই পুরো জার্নিটা আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করতে। আপনি কি নিয়ে বিজনেস করতেছেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনি যদি ইন্টারেস্টেড থাকেন চায়না থেকে ইম্পোর্ট বিজনেসে, তাহলে আপনি স্কাইবাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। আমি কমেন্ট সেকশনে সকল ডিটেলস প্রোভাইড করে দিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।